পৃথিবী প্রায় 4.5 বিলিয়ন বা 450 কোটি বছর ধরে পরিবর্তিত হচ্ছে, ধীরে কিন্তু ভয়ঙ্করভাবে। বরফ যুগ এসেছে, আবার পৃথিবী উষ্ণও হয়েছে। ডাইনোসর বিলুপ্ত হয়েছে, মহাদেশ বদলেছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা উঠেছে, নেমেছে। কোথাও ভয়াবহ বন্যা, কোথাও প্রচণ্ড দাবদাহ, কোথাও হাড় কাঁপানো সত্যপ্রবাহ, আবার কোথাও বনের পর বন পুড়ে ছাই। প্রজাতি আসে, প্রজাতি যায়, কিন্তু আজ প্রথমবারের মতো একটি মাত্র প্রজাতি পুরো পৃথিবীর জলবায়ু ব্যবস্থা বদলে দিয়েছে। সেই প্রজাতি মানুষ। মানব সভ্যতার ইতিহাসে এত দ্রুত পৃথিবীর জলবায়ু আর কখনো বদলায়নি। মানব সভ্যতার মাত্র কয়েকশো বছরের কর্মকাণ্ড পৃথিবীর কোটি কোটি বছরের প্রাকৃতিক ভারসাম্যকে বদলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, জলবায়ু পরিবর্তন আসলে কি? এটি কি শুধুই তাপমাত্রা বৃদ্ধির গল্প, নাকি এটি পৃথিবীর প্রকৃতি, খাদ্য, পানি, অর্থনীতি, সংস্কৃতি এবং সভ্যতার ভবিষ্যৎকে বদলে দেওয়ার সংকট? অনেকেই আবহাওয়া এবং জলবায়ুকে একই জিনিস মনে করেন, কিন্তু বাস্তবে এরা সম্পূর্ণ আলাদা। আবহাওয়া হলো স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা। আজ বৃষ্টি, আগামীকাল রোদ, কয়েক ঘন্টার ঝড়, শীত বা গরম, এসবই আবহাওয়া। অন্যদিকে জলবায়ু হলো দীর্ঘ সময় ধরে কোনো অঞ্চলের গড় আবহাওয়ার ধরন। সাধারণত 30 বছর বা 50 বছর সময় ধরে তাপমাত্রা, বৃষ্টিপাত, বাতাস, আর্দ্রতা, ঝড় এবং ঋতুচক্র বিশ্লেষণ করে কোনো অঞ্চলের জলবায়ু নির্ধারণ করা হয়। অর্থাৎ আজকের রোদ, বৃষ্টি, ঝড়, খরা, শীত বা গরম হলো আবহাওয়া, আর 30 বা 50 বছর ধরে রোদ, বৃষ্টি, ঝড়, খরা, শীত বা গরমের ধরনকে বলা হয় জলবায়ু। কিন্তু গত 50 বছরে এই ধরন বদলে যাওয়াকে বলা হয় জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। জলবায়ু পরিবর্তন বলতে স্থানীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে গড় তাপমাত্রা ও আবহাওয়ার ধরনে দীর্ঘমেয়াদী পরিবর্তনকে বোঝায়। জলবায়ু প্রধানত দুটি কারণে পরিবর্তন হয়। প্রাকৃতিক কারণ, যেমন সৌরশক্তির পরিবর্তন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং পৃথিবীর কক্ষপথের পরিবর্তন। মানবসৃষ্ট কারণ, জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল ও গ্যাস পোড়ানো, বন উজাড়, কৃষিকাজ এবং শিল্পায়নের ফলে গ্রিনহাউস গ্যাসের নির্গমন। পৃথিবীর জলবায়ু ব্যবস্থা অত্যন্ত জটিল। এই ব্যবস্থার মূল শক্তির উৎস সূর্য এবং সৌরজগতের অন্যান্য গ্রহ ও উপগ্রহের প্রভাবও এতে বিদ্যমান। পৃথিবীর জলবায়ু ব্যবস্থা 5টি পারস্পরিক ক্রিয়াশীল ব্যবস্থা বা মণ্ডল, যেমন বায়ুমণ্ডল, জলমণ্ডল, হিমমণ্ডল, শিলামণ্ডল এবং জীবমণ্ডল নিয়ে গঠিত, যা আবহাওয়া, জলবায়ু,
তাপমাত্রা এবং গ্রহীয় শক্তির ভারসাম্যকে চালনা করে। 5টি ব্যবস্থা বা মণ্ডলের সাথে জলবায়ু ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত। ভূমণ্ডল বা জিওস্ফিয়ার পৃথিবীর অভ্যন্তরভাগ এবং পৃষ্ঠভাগ নিয়েই ভূমণ্ডল, উভয়ই শিলা দ্বারা গঠিত। পৃথিবীর কঠিন পাথুরে বাইরের আবরণ, মাটি, মহাদেশীয় ত্বক অন্তর্ভুক্ত। এর ভূসংস্থান বায়ুপ্রবাহ এবং বৃষ্টির গতিপথ নির্ধারণ করে। অন্যদিকে আগ্নেয়গিরির কার্যকলাপ এবং আবহাওয়া বিকার ক্রমাগত বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন পরিবর্তন করে। জলমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার পৃথিবীর এই ব্যবস্থা বিপুল পরিমাণ জল দ্বারা আবৃত। পৃথিবীর সমস্ত তরল জল, যার মধ্যে নদী, নালা, খাল-বিল, জলাশয়, হ্রদ, সাগর এবং মহাসাগর অন্তর্ভুক্ত। সাগর এবং মহাসাগর বিপুল পরিমাণে সৌরশক্তি শোষণ ও সঞ্চয় করে, যা বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং সাগর ও মহাসাগরীয় স্রোতের মাধ্যমে তাপ সঞ্চালন করে। বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল হল গ্যাসের একটি আবরণ, পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসের স্তর। এটি গ্রিনহাউস গ্যাসের মাধ্যমে তাপ আটকে রাখে। এটি গ্রহের উষ্ণ তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে এবং শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন ও সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাই অক্সাইড সরবরাহ করে। বৈশ্বিক বায়ুপ্রবাহের গতিপথ নিয়ন্ত্রণ করে এবং আর্দ্রতা পরিবহন করে। জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার জীবমণ্ডল কোনো একক স্থান নয়, বরং এটি একটি বৈশ্বিক অঞ্চল যা জীবন টিকিয়ে রাখে। এটি নিম্ন বায়ুমণ্ডল, সমগ্র জলমণ্ডল এবং শিলামণ্ডল বা ভূমি জুড়ে বিস্তৃত। গ্রহের এই অংশটি পৃথিবীর জীবজগৎকে টিকিয়ে রাখে। সমস্ত জীবন্ত প্রাণী, যার মধ্যে উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব অন্তর্ভুক্ত। জীবজগৎ সালোক সংশ্লেষণের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং বায়ুতে অক্সিজেন ও আর্দ্রতা ছেড়ে দিয়ে জলবায়ু নিয়ন্ত্রণ করে। হিমমণ্ডল বা ক্রায়োস্ফিয়ার এই ব্যবস্থাটি মেরু অঞ্চল, তুন্দ্রা অঞ্চল, হিমালয় এবং অন্যান্য স্থানে অবস্থিত বিপুল পরিমাণ বরফাচ্ছাদিত অঞ্চল নিয়ে গঠিত। পৃথিবীর সমস্ত হিমায়িত জল, যেমন হিমবাহ, বরফের টুপি বা আইস ক্যাপ, সামুদ্রিক বরফ এবং চিরহিমায়িত ভূমি, এর অত্যন্ত প্রতিফলক সাদা পৃষ্ঠ বা অ্যালবেডো ইফেক্ট সৌর বিকিরণকে মহাকাশে ফিরিয়ে দেয়, যা গ্রহটিকে শীতল রাখে। এই 5টি বিশাল ও জটিল ব্যবস্থা একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে পৃথিবীকে তার বর্তমান রূপে টিকিয়ে রাখে। সূর্য থেকে পৃথিবীতে আসা শক্তির 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 30 থেকে 35 ভাগ মেরু অঞ্চল, তুন্দ্রা অঞ্চল এবং তুষার ও বরফাচ্ছাদিত পৃষ্ঠ, হিমালয় অঞ্চল, অন্যান্য তুষার ও বরফাচ্ছাদিত পৃষ্ঠ ও সাদা মেঘ দ্বারা প্রতিফলিত হয়ে মহাকাশে ফিরে যায়। সূর্য থেকে পৃথিবীতে আসা বাকি শক্তির যে 60 থেকে 70 ভাগ পৃথিবী শোষণ করে, সূর্য ডোবার পরে পৃথিবী তা পুরোপুরি বা সবটাই বিকৃত করে মহাকাশে ফিরিয়ে দেয়। এই তাপের প্রায় 30 ভাগ বায়ুমণ্ডল ভেদ করে সরাসরি মহাকাশে চলে যায়।
কিন্তু বায়ুমণ্ডলের কিছু গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প এই তাপের প্রায় 70% আটকে রাখে। এই প্রক্রিয়াকে বলা হয় গ্রিনহাউস ইফেক্ট অর গ্রিনহাউস প্রভাব। এই গ্রিনহাউস প্রভাবের মাধ্যমেই বায়ুমণ্ডল তার আটকে রাখা তাপ বা শক্তির বড় একটি অংশ, প্রায় 70-90% আবার ভূপৃষ্ঠের দিকেই ফেরত পাঠায়। এই প্রাকৃতিক ব্যবস্থার কারণেই পৃথিবী বসবাসের উপযোগী উষ্ণ থাকে। এটি না থাকলে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় -18°C বা তারও নিচে নেমে যেত। তখন পৃথিবীতে জীবন ধারণ সম্ভব হতো না। অর্থাৎ গ্রিনহাউস প্রভাব নিজে খারাপ নয়। সমস্যা শুরু হয়েছে তখন যখন মানুষ প্রাকৃতিক ভারসাম্যের বাইরে গিয়ে অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ এবং বায়ুমণ্ডলে ছাড়তে শুরু করে, বন উজাড় এবং পরিবেশ ধ্বংস করতে শুরু করে। 18 শতকের মাঝামাঝি সময়ে অর্থাৎ 1760 সালের দিকে ব্রিটেনে শিল্প বিপ্লবের সূচনা হয়, যা মানব সভ্যতাকে কৃষিভিত্তিক সমাজ থেকে যন্ত্রভিত্তিক ও শিল্প নির্ভর সমাজে রূপান্তরিত করে, বদলে দেয় মানব সভ্যতার ইতিহাস। আধুনিক শিল্প অর্থনীতি মানবজাতিকে অভূতপূর্ব উন্নয়ন এনে দেয়। শিল্প বিপ্লবের কেন্দ্রবিন্দু ছিল বাষ্পীয় ইঞ্জিন, আর ছিল কারখানা, বিদ্যুৎ, গাড়ি এবং শিল্পের যন্ত্রপাতি। আর এই ইঞ্জিন চালাতে ও কারখানা চালু রাখতে ব্যাপক হারে কয়লা পোড়ানো শুরু হয়। কয়লার ব্যবহারই পরবর্তী সময়ে তেল ও প্রাকৃতিক গ্যাস নির্ভর আধুনিক কার্বন সভ্যতার ভিত্তি স্থাপন করে। কয়লা ও জীবাশ্ম জ্বালানির উপর ভিত্তি করে গড়ে ওঠা এই অগ্রগতিই মূলত আজকের গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ বা বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মূল ভিত্তি। কয়লা পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য ক্ষতিকর গ্যাস নির্গত হতে থাকে। প্রাক শিল্প যুগে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা ছিল প্রায় 280 পার্টস পার মিলিয়ন। শিল্পায়নের কারণে এই মাত্রা বর্তমানে 420 পার্টস পার মিলিয়নের কাছাকাছি। শিল্পায়নের সূচনা লগ্ন থেকে বায়ুমণ্ডলীয় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। মানুষ কোটি কোটি বছর ধরে মাটির নিচে জমে থাকা কার্বনকে মাত্র কয়েক শতাব্দীর মধ্যেই বায়ুমণ্ডলে ফিরিয়ে দিতে শুরু করে। এই অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে এক অদৃশ্য আস্তরণ তৈরি করে, যা সূর্যের তাপ আটকে রাখে। এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা প্রাক শিল্পযুগের তুলনায় 1.1 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা বাড়ার এই ধারাবাহিকতা মেরু অঞ্চলের বরফ গলিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে এবং চরম আবহাওয়া যেমন অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড়, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। শিল্প বিপ্লব পৃথিবীর জলবায়ু ব্যবস্থাকে মৌলিকভাবে পরিবর্তন করে দিয়েছে। মানব সমাজকে ব্যাপক যান্ত্রিকীকরণ এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতার দিকে চালিত করার মাধ্যমে এটি
বায়ুমণ্ডল সহ পৃথিবীর আরও 4টি মণ্ডল বা ব্যবস্থার গঠনে অভূতপূর্ব ও স্থায়ী পরিবর্তন এনেছে, যা গ্রিনহাউস গ্যাস নির্গমন বৃদ্ধি করেছে, বৈশ্বিক উষ্ণায়ন ও চরম ভাবাপন্ন আবহাওয়া বৃদ্ধি পেয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে, ব্যাপকতর পরিবেশগত পরিণতি হচ্ছে, বন উজাড় হচ্ছে, বায়ু, পানি ও মাটি দূষণ এবং পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। শুধু তাই নয়, বন উজাড়ও পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে, কারণ বন জঙ্গল পৃথিবীর অন্যতম বৃহৎ কার্বন শোষক। অর্থাৎ মানুষ একদিকে যেমন গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য আরও গ্যাস বেশি বেশি নির্গমন করে বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছে, অন্যদিকে কার্বন শোষণের প্রাকৃতিক ব্যবস্থা বন জঙ্গল এবং পরিবেশ ধ্বংস করছে। আজ পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব গত অন্তত 8 লক্ষ বছরের মধ্যে সর্বোচ্চ। আইপিসিসি এর তথ্য অনুযায়ী 1760 সালের পূর্বে, অর্থাৎ শিল্প বিপ্লবের আগে, পৃথিবীর গড় তাপমাত্রা ছিল প্রায় 13.5 থেকে 13.7 ডিগ্রি সেলসিয়াস। 2026 সালে পৃথিবীর গড় তাপমাত্রা ইতোমধ্যে প্রায় 1.34 থেকে 1.58 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকার আশঙ্কা করেছে বিজ্ঞানীরা। অর্থাৎ বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা দাঁড়িয়েছে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ভাবুন, আপনার শরীরের স্বাভাবিক তাপমাত্রা যদি মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তাহলে কি হবে? আমরা অসুস্থ হয়ে পড়ি। একইভাবে পৃথিবীর গড় তাপমাত্রা সামান্য বাড়লেও তার প্রভাব পড়ে পুরো জলবায়ু ব্যবস্থা ও তাপমাত্রার উপর। গত কয়েক দশকে বিজ্ঞানীরা পৃথিবীর প্রতিটি মহাদেশ, মহাসাগর, হিমবাহ এবং বায়ুমণ্ডল থেকে সংগৃহীত লক্ষ লক্ষ পর্যবেক্ষণ বিশ্লেষণ করে একটি স্পষ্ট সত্যের মুখোমুখি হয়েছেন: পৃথিবী দ্রুত উষ্ণ হচ্ছে। প্রথম শুনতে এটি খুব ছোট্ট একটি সংখ্যা মনে হতে পারে, কিন্তু এই গড় হিসাবের পেছনে লুকিয়ে আছে বিপুল পরিমাণ অতিরিক্ত তাপশক্তি। পৃথিবীর গড় তাপমাত্রা সামান্য পরিবর্তন পুরো জলবায়ু ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে পারে। এই অতিরিক্ত তাপের প্রায় 90% শোষণ করছে পৃথিবীর মহাসাগরগুলো। ফলে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে, প্রবল প্রাচীর ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমুদ্রের প্রাণীর প্রসারণ ঘটছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রের পানির লবণ লোকালয়ে প্রবেশ করছে। অন্যদিকে স্থলভাগে বাড়ছে তাপপ্রবাহের সংখ্যা, দীর্ঘস্থায়ী খরা, দাবানল, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং চরম আবহাওয়ার ঝুঁকি। কারণ এটি শুধু তাপমাত্রা বাড়ায় না, এটি পৃথিবীর বায়ুমণ্ডল সহ অন্যান্য 5টি ব্যবস্থা বা মণ্ডলের গঠনে বা ব্যবস্থায় স্থায়ী এবং অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসে এবং ভারসাম্য নষ্ট করে দেয়। এটি বদলে দেয় বৃষ্টিপাতের ধরন, তাপমাত্রার ধরন, ঘূর্ণিঝড়ের তীব্রতা, সমুদ্রের উচ্চতা, নদীর প্রবাহ, কৃষি উৎপাদন, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র ইত্যাদি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো পৃথিবীর ইতিহাসের সাম্প্রতিক বছরগুলো বা দশকগুলো সবচেয়ে
উষ্ণ দশক এবং বছরগুলোর মধ্যে রয়েছে। এটি কোনো এক বছরের ব্যতিক্রমী ঘটনা নয়, বরং দীর্ঘমেয়াদী একটি প্রবণতা, যেখানে প্রতিটি দশক আগের দশকের তুলনায়, প্রতিটি বছর আগের বছরের তুলনায় আরও বেশি উষ্ণ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি, কারণ বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা এবং পার্বত্য চট্টগ্রাম অববাহিকা দ্বারা গঠিত এই ভূখণ্ড অত্যন্ত নিম্নভূমি এবং নদী নির্ভর। বাংলাদেশের অধিকাংশ অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে খুব সামান্য উঁচু এবং বাংলাদেশের বড় একটি অংশ সমুদ্র উপকূলের খুব কাছাকাছি। বাংলাদেশ বৈশ্বিক কার্বন নিঃসরণে খুবই সামান্য, অনুল্লেখযোগ্য অবদান রাখে, মাত্র 0.3 থেকে 0.4% এর মধ্যে। কিন্তু জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাবের মুখোমুখি বা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, বন্যা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং দীর্ঘমেয়াদী খরা দেখা দিচ্ছে। ফলস্বরূপ মানুষের জীবন জীবিকা, অর্থনীতি, খাদ্যপুষ্টি, পানি, প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র, জনস্বাস্থ্য, সংস্কৃতি, জীবসাংস্কৃতিক বৈচিত্র্য ইত্যাদি অত্যন্ত ঝুঁকির মুখে পড়েছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভারসাম্য নষ্ট হচ্ছে এবং এই সমস্ত বিষয় বাংলাদেশকে অত্যন্ত সমস্যা ও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। সবচেয়ে পরিহাসের বিষয় বা বড় বৈপরীত্য হলো, জলবায়ু পরিবর্তনে কোনো অবদান না রেখেও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের শিকার বা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন এটি শুধু বায়ুমণ্ডলের পরিবর্তন নয়, এটি পৃথিবীর 5টি ব্যবস্থা বা মণ্ডল, যেমন জলমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল, হিমমণ্ডল এবং জীবমণ্ডল, এই 5টি ব্যবস্থা বা মণ্ডলে দীর্ঘমেয়াদী বা মৌলিক পরিবর্তন করে, এর ব্যবস্থাকে পরিবর্তন করে দেয়। ফলে জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব আরও বেশি হয়। জলবায়ু পরিবর্তন শুধু দীর্ঘমেয়াদী পরিবেশ বা পরিবেশগত সংকট নয়, এটি বৈশ্বিক উষ্ণায়ন, প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বৃদ্ধি, খাদ্য, পুষ্টি ও পানির সংকট, জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য সংকট, অর্থনৈতিক সংকট, সাংস্কৃতিক সংকট, জীবসাংস্কৃতিক বৈচিত্র্যের ভারসাম্য নষ্ট, সভ্যতার সংকট, অস্তিত্বের সংকট। এটি পৃথিবীর জীববৈচিত্র্য, বাস্তুসংস্থান, বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল, জীবসাংস্কৃতিক বৈচিত্র্যের ভারসাম্য বদলে দিচ্ছে। কিছু কিছু বিজ্ঞানীর মতে পৃথিবী ইতোমধ্যে 6ষ্ঠ গণবিলুপ্তি বা 6 মাস এক্সটিংশন যুগে প্রবেশ করেছে। মানব সভ্যতা এমন এক সময় দাঁড়িয়ে আছে যেখানে উন্নয়ন এবং অস্তিত্বের প্রশ্ন একে অপরের মুখোমুখি।
পৃথিবী বদলাচ্ছে, পৃথিবী সংকেত পাঠাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সময় থাকতে সেটা বুঝতে পারছি? আমরা কি সেই সংকেতকে গুরুত্ব দিচ্ছি, নাকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অস্থিতিশীল এবং বাসের অযোগ্য পৃথিবী রেখে যাচ্ছি? আপনি কি মনে করেন?